আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের যে টপিকটি নিয়ে উপস্থিত হয়েছে, এই টপিকটি ভেরি ইজি বাট খুবই ইম্পোর্টেন্ট। কারণ কেন ইম্পোর্টেন্ট বলছি? কারণ আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম এই ২ টি ফর্মকে একই ভেবে নেন। কিন্তু এই ২ টি টপিকের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য বা ডিফারেন্স রয়েছে। আজকের ভিডিওতে সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখি প্রথমেই হোয়াট ইস বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্মটা কি? অ্যাকচুয়ালি বেস ফর্ম হলো ভার্বের মূল রূপ বা ডিকশনারি ওয়ার্ড, যা থেকে অন্যান্য ফর্মসমূহের উৎপত্তি ঘটে। এর সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না বা এর সাথে কখনো আইএনজিও যুক্ত হয় না। আর এই বেস ফর্মটা কখনো নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জও হয় না। তো চলুন শর্টলি লিখে নিই। হোয়াট ইস বেস ফর্ম? বেস ফর্ম হচ্ছে অ্যাকচুয়ালি ডিকশনারি ওয়ার্ড। ডিকশনারি ওয়ার্ড। বেস ফর্মটা হচ্ছে ডিকশনারি ওয়ার্ড। অ্যাকচুয়ালি আমরা যখন ডিকশনারিতে কোনো ওয়ার্ডের মিনিং খুঁজতে যাই, তখন আমরা যেই ওয়ার্ডটা দেখি সেই ওয়ার্ডটাই হচ্ছে বেস ফর্ম। অর্থাৎ একদম বেসিক ফর্ম। যেটাকে আমরা বলতে পারি, আরেকটা শব্দ বলতে পারি রুট ওয়ার্ড বা মূল শব্দ যেটাকে বলা হয়। এর সাথে কখনো এস, ইএস অথবা আইএস অথবা ইডি অথবা আইএনজি যুক্ত হয় না। ফর এক্সাম্পল, আপনারা কয়েকটা শব্দ খেয়াল করুন। এখানে যখন আমি লিখলাম গো, যখন লিখলাম রাইট, যখন লিখলাম প্লে, যখন লিখলাম বি, যখন লিখলাম হ্যাভ, যখন লিখলাম ডু, এই যে প্রত্যেকটা ভার্ব, এই ভার্বগুলোতে কিন্তু আমি কোনো এস, ইএস, আইইএস অথবা ইডি অথবা আইএনজি এসব কিন্তু কিছুই যুক্ত করিনি। এগুলো একদম বেসিক ফর্মে রয়েছে, অর্থাৎ মূল ফর্মে রয়েছে। এই ফর্মগুলো দিয়ে কিন্তু আমরা ডিকশনারিতে ওয়ার্ড দেখতে পাই। সো আমরা বুঝতে পারলাম যে ওয়ার্ডগুলো একদম সিঙ্গেল, যেগুলোতে কোনো এস, ইএস, আইইএস বা ইডি, আইএনজি যুক্ত হয় না, সেই ফর্মগুলোই হচ্ছে বেসিক বেস ফর্ম, অর্থাৎ যেগুলোকে বলা হয় রুট ফর্ম। সো উই ক্যান সে দ্যাট বেস ফর্ম ইকুয়াল টু রুট ফর্ম। তো এবার চলেন দেখি আমরা প্রেজেন্ট ফর্মটা দেখে নিই। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে তুলনামূলক আলোচনার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে এদের মধ্যে কি পার্থক্যটা রয়েছে। এবার দেখি হোয়াট ইজ প্রেজেন্ট ফর্ম। অ্যাকচুয়ালি প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেই ফর্মগুলাই, ভার্বের সেই রূপগুলোই যেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করি। কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের যে রূপগুলো আমরা দেখতে পাই, যে রূপগুলো দেখতে পাই সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আর এর সাথে সবসময় কি অ্যাড হয়? প্রেজেন্ট ফর্মের সাথে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, এস যুক্ত হতে পারে, আইএস যুক্ত হতে পারে বা ইএস যুক্ত হতে পারে। এগুলোর সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়, যে কারণে বলা হয় প্রেজেন্ট ফর্মগুলো নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয়। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার মনে হবে। যেমন যদি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি গো একটা ভার্ব। আবার আরেকটা যদি বলি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। খেয়াল করুন এখানে আরেকটা ভার্ব রয়েছে। প্রথম ভার্বটিতে আমরা দেখতে পাচ্ছি গো ভার্বটি একদম সিঙ্গেল, এতে কোনো এস বা এস যুক্ত হয়নি। পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি গো এর সাথে ইএস যুক্ত হয়েছে। সো এই দুই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি কিন্তু প্রথমটাতে কোনো প্রথমটাও প্রেজেন্ট টেন্সে ইউজ করা হচ্ছে, দ্বিতীয়টা প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। কিন্তু প্রথমটাতে কিন্তু এস বাই এস কিছু যুক্ত হয়নি, কিন্তু দ্বিতীয়টাতে ইএস যুক্ত হয়েছে। আর এই কারণেই মূলত আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয় যে আমরা তো প্রেজেন্ট টেন্সে মাঝে মাঝেই দেখি কখনো কোনো ভার্বে এস বাই এস যুক্ত হয় না, বা কখনো কোনো ভার্বে এস বাই এস যুক্ত হয়। তাহলে আমরা কোনটাকে বেস ফর্ম বলবো এবং কোনটাকে প্রেজেন্ট ফর্ম বলবো, এই জন্যই মূলত আমাদের কনফিউশন সৃষ্টি হয়। তো আপনারা খেয়াল করুন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো একটা ভার্ব সেই ফর্মেই থাকবে, যেমন গো, এটার মূল রোট ওয়ার্ড ডিকশনারিতে গো রূপে আমরা দেখতে পাই। এই ভার্বটা যখন কোনো এক প্রেজেন্ট টেন্সে যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা বেস ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম এই দুইটি নামেই আখ্যায়িত করতে পারি। কিন্তু যখন ভার্বটার সাথে ইএস যুক্ত হবে, তখন সেটা হবে অনলি প্রেজেন্ট ফর্ম। এটাকে কিন্তু আমরা কোনোভাবেই বেস ফর্ম বলতে পারবো না। আমি আবারও বলছি, যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ওয়ার্ড শুধুমাত্র তার রুট মেইন ফর্মেই থাকে, কোনো এস বা এস যুক্ত হয় না, তখন সেটাকে আমরা বেস ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম বলবো। কিন্তু যখন ইএস যুক্ত হবে, তখন সেটাকে আর বেস ফর্ম বলা যাবে না, সেটা শুধুই প্রেজেন্ট ফর্ম। আর কখন আমাদের ভার্বগুলো বেস ফর্মে থাকে, এটাও একটু বুঝে নেন। যখন আমাদের সাবজেক্ট যখন প্লুরাল থাকে, তখনই শুধুমাত্র আমাদের ভার্বটা
মূল ফর্মে থাকে, অর্থাৎ এর সাথে এস বা এস যুক্ত হয় না, এবং আই এর সাথে সবসময় আমাদের ভার্বের বেস ফর্ম বসে। ওকে, এবং ইউ এর সাথেও, তখন কিন্তু আমরা এস বা এস যুক্ত করি না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, বেস ফর্ম হচ্ছে যেই ফর্মে আমরা ডিকশনারিতে শব্দটাকে দেখতে পাই, যেই ওয়ার্ডটাতে কোনো এস, ইএস, ইডি, আইএস, আইএনজি যুক্ত হয় না, সেটাই হচ্ছে বেস ফর্ম। একদম সিঙ্গেল একটা পরিচ্ছন্ন রূপ। আর যখন আমরা কোনো একটা ওয়ার্ডের সাথে বা কোনো একটা ভার্বের সাথে যখন আমরা এস, ইএস দেখতে পাবো, তখন সেটাকে বলবো, বা আইএস দেখতে পাবো, সেটাকে বলবো প্রেজেন্ট ফর্ম। কারণ তখন সেই ভার্বটা আর সিঙ্গেল থাকে না, তখন সেটার সাথে পার্সন এবং নাম্বার অনুসারে এস বা ইএস বা আইএস যুক্ত হয়, যার মাধ্যমে আমরা টেন্স নির্ধারণ করতে পারি যে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্বগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল বেস ফর্মেই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সকল প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। কারণ খেয়াল করেন, এই যে যখন বেস ফর্ম আমার গো, তখন প্রেজেন্ট ফর্মে এটা গো হিসেবে ইউজ হতে পারে, গো হিসেবে ইউজ হতে পারে। যখন আমার বেস ফর্ম হচ্ছে প্লে, তখন প্রেজেন্ট ফর্মে এটা প্লে হিসেবে ইউজ হতে পারে, আবার প্লেজ হিসেবে ইউজ হতে পারে। যখন আমার বেস ফর্ম হচ্ছে রাইট, তখন কিন্তু প্রেজেন্ট ফর্মে এটা রাইট হিসেবেও ইউজ হতে পারে এবং রাইটস হিসেবেও ইউজ হতে পারে। সেই কারণে আমরা বলতে পারি প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম না। অর্থাৎ আমি আবারও বলছি, প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। অর্থাৎ we can say that base form is equal to root form and base form is also present form, but present form is not base form. আশা করি টপিকটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার চলেন দেখি কিছু সাম স্পেশাল ভার্বস। এবার কিছু স্পেশাল ভার্ব দেখবো, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। যদি আমি হ্যাভ ভার্বের কথা বলি, যেটাকে আমরা টু হ্যাভ ভার্বও বলে থাকি, হ্যাভ ভার্বের বেস ফর্ম আমরা কি জানি? হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এবং এর প্রেজেন্ট ফর্মে থাকে হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট ফর্মে থাকে হ্যাভ অথবা হ্যাজ, এই দুইটা থাকে। এবং যখন আমরা বাক্যে এটা ব্যবহার করি, খেয়াল করেন, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি আই হ্যাভ আ কার, যখন এটা মেইন ভার্ব আই হ্যাভ এ কার, শি হ্যাজ আ পেন। এখানে খেয়াল করুন, এখানে হ্যাভ, এখানে হ্যাজ। যখন সাবজেক্ট আই তখন আমি নিয়েছি হ্যাভ, যখন সাবজেক্ট শি তখন নিয়েছি হ্যাজ। এখানে এই বাক্যটিতে আমার এই প্রেজেন্ট টেন্সের উদাহরণে কিন্তু আমার এই হ্যাভটা একসাথে বেস ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম দুইটাই আমরা বলতে পারি। এটাকে বেস ফর্মও বলতে পারি, প্রেজেন্ট ফর্মও বলতে পারি, কারণ এই হ্যাভ থেকে কিন্তু হ্যাভ এবং হ্যাজের উৎপত্তি হয়েছে। কিন্তু হ্যাজ, এই হ্যাজটাকে শুধুমাত্র আমরা বলবো, এই হ্যাজটাকে বলবো অনলি প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম, এই হ্যাজটাকে বলবো অনলি প্রেজেন্ট ফর্ম। এখানে কিন্তু হ্যাজ কোনোভাবেই বেস ফর্ম না, কারণ হ্যাজ থেকে কিন্তু হ্যাভ হ্যাজের উৎপত্তি হয়নি। হ্যাভ হ্যাজের উৎপত্তি হয়েছে হ্যাভ এবং হ্যাজ থেকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলেন আরেকটা বিষয় দেখি। এবার খেয়াল করেন ডু ভার্বের ক্ষেত্রে ব্যাপারটা। আমরা জানি ডু ভার্ব যখন বেস ফর্মে থাকে তখন আমাদের এর রূপ থাকে ডু, আর যখন প্রেজেন্ট ফর্মে থাকে, আর যারা বিষয়টা না জানেন তারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন, প্রেজেন্ট ফর্মে থাকে এটা এই রূপে ডু অথবা ডাস। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা ডাজ নিই, আর যখন প্লুরাল থাকে তখন ডুটা ব্যবহার করি। তো এটা চলেন আমরা কিছু এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা চোখে পড়বে। আই ডু মাই ওয়ার্ক। আবার যদি বলি হি ডাজ হিজ টাস্ক অথবা ওয়ার্ক। এখানে খেয়াল করেন আয়ের পর ভার্ব বসেছে ডু, এর পর ভার্ব বসেছে ডাজ। এখানে ডু কিন্তু বোথ বেস ফর্ম এন্ড প্রেজেন্ট ফর্ম, কারণ এই ডু থেকে কিন্তু ডু ডাজ এর উৎপত্তি হয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যে কিন্তু ডাজ নট বেস ফর্ম, এটা অনলি, দিস ইজ অনলি প্রেজেন্ট ফর্ম। দিস ইজ অনলি প্রেজেন্ট ফর্ম, কারণ এই ডাজ এর উৎপত্তি কিন্তু ডু থেকে হয়েছে। সো আমরা কি বুঝলাম? প্রত্যেকটা বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম কিন্তু বেস ফর্ম না। আমি আবারও বলছি, সো উই ক্যান সে দ্যাট প্রত্যেকটা বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, কিন্তু প্রত্যেকটা প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম না। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবং এই উদাহরণগুলোর মাধ্যমে সবচেয়ে একটা ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। বি ভার্বের ক্ষেত্রে আমরা এটা বেশি বুঝতে পারবো। আমরা জানি বি ভার্বের
বি ভার্বগুলো সব 8টা টোটাল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিইং, বিন, এগুলো হচ্ছে মূল বি ভার্ব। তো বি ভার্বের বেস রূপটা হচ্ছে কিন্তু বেস ফর্মটা হচ্ছে বি, এবং প্রেজেন্ট ফর্মে কিন্তু থাকে এম, ইজ অথবা আর। এটা হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে। খেয়াল করুন, এই বি ভার্বের মধ্য থেকে কিন্তু আমরা বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের যে মৌলিক পার্থক্য সেটা একদম 100% ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করেন, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি এবং প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। আমি একটু ওই পেজে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কি দেখি, বি ভার্বের আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন যদি বলি আই অ্যাম হ্যাপি, কিরণ ইজ হ্যাপি, উই আর হ্যাপি। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যখন আমি আই বলছি, আয়ের সাথে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিয়েছি এম। যখন কিরণ বললাম, সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব নিয়েছি ইজ। যখন উই বললাম, এটা প্লুরাল, তো আমি নিয়েছি ভার্ব আর। তো এই এক্সাম্পল গুলোতে একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমি, যদিও এগুলো আমার প্রেজেন্ট টেন্সে রয়েছে, তারপরেও কিন্তু আমি এখানে বি ভার্ব ব্যবহার করছি না। খেয়াল করুন, এই প্রত্যেকটা কিন্তু বি ভার্ব, ঠিক আছে? এগুলো কিন্তু বেস ফর্ম না, এই প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এগুলো কিন্তু বেস ফর্ম না। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম যদি একই হতো, তাহলে কিন্তু আমি এখানে নিতে পারতাম আই বি হ্যাপি। তাহলে কিন্তু আমাকে বলতে হতো আই বি হ্যাপি, কিরণ বি হ্যাপি, উই বি হ্যাপি। কিন্তু আমরা কিন্তু এরকম বলি না। আমরা কিন্তু বলি আই এম হ্যাপি, অথবা কিরণ ইজ হ্যাপি, বা শি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, উই আর হ্যাপি, দে আর হ্যাপি, দে আর প্লেইং ফুটবল। আমরা কিন্তু ব্যবহার করি কিন্তু প্রেজেন্ট ফর্মগুলো, আমরা কিন্তু বেস ফর্মগুলো ইউজ করি না। ওকে, যদি বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম একই হতো তাহলে কিন্তু আমরা ইউজ করতাম। কিন্তু বেস ফর্মে কিন্তু ইউজ হওয়ার কিছু নির্দিষ্ট বা সুনির্দিষ্ট জায়গা রয়েছে। আমরা যে বেস ফর্ম ইউজ করি, আমরা এই যে বেস ফর্মটা যে বাক্যে ইউজ করব, এর কিছু সুনির্দিষ্ট জায়গা রয়েছে, যে জায়গায় বেস ফর্মগুলো ইউজ হয়। তখন সেই বেস ফর্মগুলোতে এস, ইএস বা আইএস যুক্ত করা যায় না। তো চলুন আমরা দেখে নিই ভার্বের কোন সেন্টেন্সের কোন জায়গায় বা কোন ক্ষেত্রে আমরা বেস ফর্ম ইউজ করি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু বেস ফর্মের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে বেস ফর্ম বি ইউজ করি না, প্রেজেন্ট ফর্ম ইউজ করি। তো চলুন আমরা ইউজ অফ বেস ফর্মের ব্যবহারগুলো দেখে নেই। ইউজ অফ বেস ফর্ম ব্যবহারগুলো দেখে নেই আফটার মোডাল ভার্ব। আমরা প্রত্যেকে কিন্তু মোডাল ভার্বগুলো চিনি। কি কি মোডাল ভার্বগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। প্রত্যেকটাই কিন্তু মোডাল ভার্ব। আরো অনেক মোডাল ভার্ব রয়েছে। তো আফটার মোডাল ভার্ব উই ইউজ ভার্বের বেস ফর্ম। যেমন যদি বলি আই ক্যান ডু ইট। এখানে খেয়াল করুন, ক্যানের পরে কিন্তু ভার্ব বসেছে ডু, যা হচ্ছে বেস ফর্ম। আমি কিন্তু কোনোভাবেই এখানে লিখিনি আই ক্যান ডাজি, আমি কিন্তু এখানে লিখিনি, ডিড ইটও লিখিনি। কারণ এটা কিন্তু আমরা জানি আফটার মোডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু কোনোভাবেই প্রেজেন্ট ফর্ম না। তো পরবর্তীতে দেখেন টু প্লাস বেস ফর্মটাকে আমরা কিন্তু আরেকটা নামে চিনি, এটা হলো ইনফিনিটিভ। সংক্ষেপে বলা হয় ইনফিনিটিভ, যেটার বিস্তৃত ফর্ম হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তো যদি বলি আই ওয়ান্ট টু বি আ pious man। খেয়াল করুন, আমি একজন ধার্মিক ব্যক্তি হতে চাই। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি টু এর পরে বেস ফর্ম ইউজ করা হয়েছে। কারণ আমরা জানি কি, বি যে ভার্বগুলো রয়েছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। এগুলো হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বেস ফর্ম কিন্তু হচ্ছে বি নিজেই। সো কিন্তু এখানে খেয়াল করেন, আমি টু এর পর কিন্তু বি নিয়েছি, কোনোভাবেই এম, ইজ, আর থেকে কোনোটা নিইনি। আই ওয়ান্ট টু এম এ পায়াস ম্যান, এরকম কিন্তু নিইনি।
কারণ আমি জানি ইনফিনিটিভ অর্থাৎ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সো আমি এখানে বি নিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলেন দেখি আফটার প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের পরেও কিন্তু আমরা প্লুরাল সাবজেক্টের পরেও ভার্বের বেস ফর্ম নেই, যেমন উই প্লে ফুটবল অর ক্রিকেট। খেয়াল করেছেন এখানে কিন্তু আমরা উই এর পর প্লে নিয়েছি, কারণ সাবজেক্ট আমার প্লুরাল। প্লুরালের পর সবসময় ভার্বের মূল রূপটা অর্থাৎ বেস ফর্মটা ইউজ করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার খেয়াল করেন আফটার সাবজাংটিভ ওয়ার্ডস। আফটার সাবজাংটিভ ওয়ার্ডস, সাবজাংটিভ ওয়ার্ডস এর ক্ষেত্রেও কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আসলে একটা বিস্তৃত আলোচনা, তারপরে আমি একটু টাচ করছি। সাবজেক্টিভ ওয়ার্ডস গুলো সবসময় দ্যাট যুক্ত থাকে, আর সাবজেক্টিভ ওয়ার্ডস গুলোতে সাবজেক্টিভ ওয়ার্ডস যুক্ত যে সেন্টেন্স গুলো থাকে সেখানে দুইটা সাবজেক্ট থাকে, এবং প্রথম সাবজেক্টের পর আদেশ, উপদেশ, অনুরোধ, জোর, দাবি, প্রত্যাশা বা গুরুত্ব বিষয়ক ভার্ব অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ থাকে, তারপর দ্যাট থাকে, তারপর দ্বিতীয় সাবজেক্ট থাকে, তারপর যে ভার্বটা থাকে সেই ভার্বের বেস ফর্মটা আমরা ইউজ করি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। যেমন I suggest that he go there. He go there. এখানে যে খেয়াল করুন, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওয়ার্ড, এটা হচ্ছে একটা ভার্ব, এবং এরপরে দ্যাট বসেছে, তারপরে হি বসেছে, তারপর আমি ভার্বের বেস ফর্মটা ইউজ করেছি। খেয়াল করেন এখানে কিন্তু আমি হি থাকা সত্ত্বেও কিন্তু গোর সাথে ইয়েস যুক্ত করিনি। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরেও কিন্তু আমি এখানে ইয়েস যুক্ত করিনি, কারণ আমি জানি সাবজেক্টিভ ওয়ার্ডস গুলো যদি থাকে কোনো বাক্যে, এক্ষেত্রে ভার্বের সাথে কোনো এস বা ইয়েস বা আইএস যুক্ত হবে না, অনলি বেস ফর্ম হবে, ভার্বটার ডিকশনারি ফর্মটা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার দেখেন আরেকটা বিষয়, আফটার পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। যেমন আমি যদি বলি মাই মাদার লেট মি গো, আমার মা আমাকে যেতে দিল। আমরা লেটটা কখন ইউজ করি? কোনো কিছু পারমিশনের ক্ষেত্রে, পারমিশন বা কোথাও কোনো কিছু অ্যালাউ করার ক্ষেত্রে আমরা গোটা ইউজ করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মাই মাদার সাবজেক্ট, দেন লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব। এই গোটাকে পজিটিভ ভার্বের রূপ দেওয়ার জন্য কিন্তু আমরা লেটটা এনেছি। এই লেটটা হচ্ছে পজিটিভ, গোকে পজিটিভ ভার্ব বানানোর একটা অস্ত্র বলতে পারেন। এই লেটের পরে যে আমি মি অবজেক্ট, এই অবজেক্টটার পরে কিন্তু আমি ভার্বটা বেস ফর্ম নিয়েছি, বেস ফর্ম। এক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই এস বা ইয়েস বা আইএস যুক্ত হবে না। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। একটু খেয়াল করুন, লেট হিম বি হ্যাপি। এখানেও কিন্তু আমি এই যে লেটের পরে অবজেক্ট, দেন ভার্বটা নিয়েছি বেস ফর্ম। আমি কিন্তু কোনোভাবে এখানে এম, ইজ, আর এই প্রেজেন্ট ফর্মগুলো থেকে কোনোটা নেইনি। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও কিছু ডু ভার্ব রয়েছে, যেমন ডু, ডাজ, ডিড, এরপরেও ভার্বের বেস ফর্ম হয়। তো এই আলোচনা থেকে মোটামুটি আমরা একটা বিষয় বুঝতে পেরেছি যে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মে কিছু মৌলিক বা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে এটা একদম 90% ক্ষেত্রে কিন্তু বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মটা একই। আমরা যে প্রিন্সিপাল ভার্বগুলো বা অ্যাকশন ভার্বগুলো আমরা পাই বাক্য তৈরির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বগুলো বা অ্যাকশন ভার্বগুলো 90% ক্ষেত্রেই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম একই হয়ে থাকে, আর সেই কারণেই মূলত আমাদের বিভ্রান্তির সৃষ্টি হয়। তো আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে বি ভার্ব এবং বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে, এবং এই বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম বাক্যে বসারও কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তো আশা করি ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন তারাও আপনার মতো এই টপিকটা সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটা টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং এন্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।